দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ট্রাম্পের গাজা দখল পরিকল্পনায় নতুন সংকটে মিশর। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক মঙ্গলবার শেষ হয়েছে উত্তেজনাপূর্ণ এক অনিশ্চয়তার মধ্য দিয়ে। গাজা উপত্যকা নিয়ে ট্রাম্পের প্রস্তাব নিয়ে এখন সবাই উদ্বিগ্ন। তিনি গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের পরিকল্পনার কথা বলেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। জর্ডানের রাজা আবদুল্লাহ একটি অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজা পুনর্গঠনের জন্য একটি বিকল্প পরিকল্পনা তৈরি করা হবে, যেখানে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা হবে না। এই পরিকল্পনায় মিশর সহ আরব দেশগুলো জড়িত থাকবে। ইতোমধ্যে মিশর 27 ফেব্রুয়ারি গাজা নিয়ে একটি জরুরি আরব শীর্ষ সম্মেলনের পরিকল্পনা করছে। কয়েক ঘন্টা পর মিশর একটি বিবৃতি জারি করে জানায়, তারা গাজা পুনর্গঠনের জন্য একটি ব্যাপক পরিকল্পনা উপস্থাপন করবে, যেখানে ফিলিস্তিনিরা তাদের ভূমিতে থাকবে। এছাড়া ফিলিস্তিনি ইস্যুতে একটি ন্যায্য সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করে মিশর। মিশরের জন্য ঝুঁকি কোথায়? ইউনিভার্সিটি অব ইয়র্কের পোস্ট ওয়ার রিকভারি স্টাডিজের লেকচারার জ্যাকর এরিকসন আল জাজিরাকে বলেছেন, ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব কতটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত তা বলা কঠিন। তবে যদি ট্রাম্প জেদ ধরে থাকেন, তাহলে মিশর কঠিন অবস্থানে পড়তে পারে। তিনি ট্রাম্পের হুমকির কথা উল্লেখ করেছেন। ওই হুমকিতে মিশর সহযোগিতা না করলে মার্কিন সাহায্য বন্ধের কথা বলা হয়েছে। এরিকসন বলেন, যখন মিশর ঋণ ও মুদ্রাস্ফীতির কারণে ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তখন এটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। মিশরে আমেরিকান চেম্বার অব কমার্সের তথ্য অনুযায়ী 1946 সাল থেকে যুক্তরাষ্ট্র মিশরকে $85 বিলিয়ন বেশি দ্বিপক্ষীয় বৈদেশিক সাহায্য দিয়েছে, যার মধ্যে সামরিক ও অর্থনৈতিক সহায়তা অন্তর্ভুক্ত। 2023 সালে মিশর ছিল মার্কিন বৈদেশিক সাহায্যের পঞ্চম বৃহত্তম প্রাপক, যারা $1.45 বিলিয়ন পেয়েছে। এর 85% সামরিক খাতের জন্য। মিশরীয় সাংবাদিক হোসাম এল হামালাউই বলেন, কায়রো যে সাহায্য পায় তা মিশরকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করে এবং ওয়াশিংটনের শক্তিশালী রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত দেয়। তবে অর্থই সব নয়। বিদেশি সহায়তা বর্তমান মিশরীয় প্রশাসনের অস্তিত্বের জন্য অপরিহার্য হলেও অভ্যন্তরীণ রাজনৈতিক শান্তিও সমান গুরুত্বপূর্ণ, যা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা হলে বিঘ্নিত হতে পারে। এল হামলাও বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে মিশরীয় যুবকদের জন্য ফিলিস্তিন রাজনীতিতে প্রবেশের দরজা হয়ে এসেছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বৈরুতের পরিস্থিতির পুনরাবৃত্তি নিয়ে খুব চিন্তিত, আর যেখানে ফিলিস্তিনি প্রতিরোধ অপারেশন কোনো না কোনো ভাবে ইসরায়েলকে লেবাননে প্রবেশের এবং দীর্ঘ সময় ধরে এর অংশ দখলের অজুহাত দিয়েছে। ক্ষমা চাইলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান। নিজের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালিবি। গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি নিজের ব্যর্থতা স্বীকার করেন। শুক্রবার 14 ফেব্রুয়ারি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে এক বৈঠকে আইডিএফ প্রধান 2023 সালের 7 অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলার আগে তাদের সতর্কতার সাথে গুরুত্ব সহকারে আচরণ না করার জন্য এবং তাদের দীর্ঘ বন্দিদশার জন্য সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 4 জিম্মিশনের কাছে ক্ষমা চেয়েছেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হালিবি আগামবার্গার, লিরি আলবাক, নামা লেভি এবং কারিনা আরিয়েভের সাথে দেখা করেন। তারা প্রায় 15 মাস পর হামাসের বন্দিদশা থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন। বৈঠকের আইডিএফ প্রধানের একটি মন্তব্য ফাঁস হয়েছে। এতে তিনি সেনাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের গুরুত্ব না দেওয়া ভুল ছিল। তোমরা অসাধারণ সৈনিক ছিলে। বন্দিদশায় তোমাদের যে অভিজ্ঞতা হয়েছিল তার জন্য আমি ক্ষমা চাইছি। এর আগে গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসে ইসরায়েলে হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলের চ্যানেল 12-এ হালিবি সিদ্ধান্তের কথা জানিয়ে এই খবর প্রকাশ করে। হালিবি 2023 সালে শুরু থেকে আইডিএফ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত 7 অক্টোবরে হামলা চলাকালে তিনি দায়িত্বে ছিলেন। এই সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের প্রায় 1200 সেনা নিহত হয়েছেন। এছাড়া এই সময় আরো অন্তত 251 জনকে জিম্মি করেছে তারা। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় 44,363 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 17,492 জন শিশু রয়েছেন। এখন অন্তত 11,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। অন্যদিকে হামলায় 1,05,070 জন আহত হয়েছেন। গত এক বছরের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটি অব্যাহত হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এর জন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত 42 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ রাখা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে
এক জায়গায় রাখা যায় তাহলে তা মিশরের 11টি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 বিলিয়ন মার্কিন ডলার। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে গাজা 1,37,297টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া 1/10 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1/3 বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য 250 থেকে 500 হেক্টর জমির প্রয়োজন। গাজা ভিত্তিক জাতিসংঘের এক কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষয়ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি। তিনি আরো বলেন, প্রকৃত অর্থে এই অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। 2000 পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে। অস্ত্র ও সেনা সংকটে ইউক্রেন যুদ্ধে পিছিয়ে পড়ছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনী এখন গাধাকে পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। মস্কো সেনার যুদ্ধপন্থী ব্লগারদের বরাত দিয়ে তথ্য জানানো হয়েছে। রাশিয়ার সাবেক লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর সোবেলেভ বলেছেন, কোলাবরত সরঞ্জাম পরিবহনে গাধার ব্যবহার স্বাভাবিক। তিনি গাজার রু ওয়েবসাইটকে বলেন, গাড়িতে করে 2জন মানুষকে পাঠানোর চেয়ে গাধা পাঠানো ভালো। গাধা মারা গেলেও ক্ষতি কম। গত বছর রাশিয়া ইউক্রেনের অবস্থানে আক্রমণে মোটরসাইকেল, ডার্ট বাইক, ইলেকট্রিক স্কুটার ও বেসামরিক গাড়ি ব্যবহার শুরু করে। পর্যবেক্ষকরা বলছেন, এই পশ্চাৎপসরণ রাশিয়ার অগ্রযাত্রাকে আরো ধীর করে দিয়েছে। যুদ্ধের মূল রণাঙ্গন দক্ষিণ পূর্ব ডনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি ইতোমধ্যে মন্থর হয়ে পড়েছে। সাজোয়াজানের সংকট। সামরিক বিশ্লেষকরা আল জাজিরাকে বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী ইতোমধ্যে রাশিয়ার বেশিরভাগ ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস করেছে। এই সংকটে পূরণ করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে। যদিও মস্কো সোভিয়েত যুগের পুরনো মজুদ থেকে অব্যবহৃত অকার্যকর যানবাহন মেরামত করেছে। জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্রকিন বলেছেন, সাজোয়াজান ভয়াবহ গতিতে অকার্যকর হয়ে পড়ছে। নতুন উৎপাদন ও ক্ষতিগ্রস্ত যানবাহন মেরামতের গতি ক্ষয়ক্ষতির তুলনায় অনেক পিছিয়ে। রাশিয়ার আক্রমণাত্মক সাজোয়াজানের মজুত মাত্র কয়েক মাস টিকবে। এদিকে ইউক্রেনের ড্রোনগুলো সাজোয়া বেসামরিক গাড়ি ধ্বংস করায় সরবরাহ পাঠানোয় বড় ধরনের সমস্যা হচ্ছে। ট্যাঙ্কের ম্যাচে ড্রোন ঢুকতে না দেওয়ার জন্য রাশিয়ার সেনারা ধাতব জাল ও রাবার কভার ব্যবহার করছে, যা ইউক্রেনীয়রা বিদ্রুপ করে রাজকীয় বারবিকিউ বলে ডাকে। মিশরের উপকূলে বিপাকে মার্কিন বিমানবাহী রণতরী। ক্ষমতায় বসে আরব বিশ্বের নকশা বদলে ফেলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বেশ কয়েকটি ইস্যুতে মিশরের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এবারে মিশরের উপকূলে বিপাকে পড়েছে একটি মার্কিন রণতরী। শুক্রবার 14 ফেব্রুয়ারি সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বড় একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা খেয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে ভূমধ্যসাগরের পোর্ট সাইদ বন্দরের কাছে এই ঘটনা ঘটেছে। ঘটনায় বিবৃতি দেয় মার্কিন নৌবাহিনীর ষষ্ঠ বহর। এতে বলা হয়, বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে বাণিজ্যিক জলযান বেসিকটাস এম এ সংঘর্ষ ঘটেছে। মার্কিন এক কর্মকর্তা জানান, পোর্ট সাইড থেকে সুয়েজ খালে ঢোকার সময় এই ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, 1 লাখ টন রণতরীটি পানামার পতাকাবাহী 53,000 টনের ওই কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা খেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এমনকি কোনো জলযানে পানি ঢুকে যাওয়ার মতো ঘটনাও ঘটেনি। এই ঘটনার সময় ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে 5,000 ক্রু ছিল। এর মধ্যে ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বললেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডক্টর ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের শাস্তি এড়াতে দেওয়া হবে না। শেখ হাসিনা এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে। দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতকে নোটিশ পাঠিয়েছি। তার বিরুদ্ধে জাতিসংঘের হাই কমিশনারের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন সহ আমাদের কাছে প্রচুর প্রমাণ আছে। এগুলো তার অপকর্মের সাক্ষী। জাতিসংঘ এটি নথিভুক্ত করেছে। এছাড়া তিনি, তার সরকার এবং তার সমর্থকরা কি করেছেন তার প্রচুর প্রমাণ আমাদের কাছে রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি। আমরা আশা করছি যে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে
থাকবে এবং আমরা তাকে বিচারের আওতায় আনব। এটা করতে হবে, অন্যথায় মানুষ আমাদের ক্ষমা করবে না। এর আগে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে 1400 জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতদের মধ্যে 12% শিশু রয়েছেন। এছাড়া এই সময় হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগ নিরাপত্তা বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আন্দোলনে 841 জন নিহত হয়েছেন। তবে জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের এই তথ্য সম্ভবত অসম্পূর্ণ, কেননা এই সময় স্বাস্থ্যকর্মীরা হতাহতদের ব্যাপক চাপ সামলেছেন। এছাড়া বেশ কিছু মামলা সঠিকভাবে রেকর্ড করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, এই সময় অন্তত 13,529 জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত 390 জন নারী রয়েছেন। এছাড়া এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অন্তত 11,702 জন আটক হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, বাংলাদেশের সাবেক সরকার ও নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস কর্মকাণ্ডের নিরাপত্তার পাশাপাশি আন্দোলনে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিল। সুদানে নৌঘাঁটি গড়বে রাশিয়া, চুক্তি সই। যুদ্ধবিধ্বস্ত সুদানে লোহিত সাগর উপকূলে রাশিয়া নৌঘাঁটি গড়তে আর কোনো বাধা নেই। এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে খার্তুম। নৌঘাঁটি স্থাপন নিয়ে একটি চুক্তির বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের সঙ্গে আলোচনা করেছিল রাশিয়া। তবে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি। পরে সামরিক সরকার বিষয়টি পুনর্মূল্যায়নের কথা জানায়। গত বুধবার সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসুফ বলেন, চুক্তি সই হয়েছে। একটি বন্দর স্থাপন নিয়ে রাশিয়ার সঙ্গে তারা পুরোপুরি একমত হয়েছেন। চুক্তিটি এখন শুধু অনুমোদন বাকি রয়েছে। হর্ন অফ আফ্রিকা উপকূলে আগে থেকে যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে। এটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও বাণিজ্যিক পথ। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউসুফ বলেন, রাশিয়া নৌঘাঁটির বিষয়ে চুক্তি নিয়ে সুদান ও রাশিয়া সমঝোতায় পৌঁছাতে বিষয়টি সহজভাবে বলতে গেলে আমরা সব বিষয়ে একমত হয়েছে। এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি। এ নিয়ে লাভরভও কোনো মন্তব্য করেননি। ওমর আল বশির ক্ষমতায় থাকাকালে 2009 সালে চুক্তি নিয়ে প্রথমে আলোচনা হয়। সামরিক সরকার ক্ষমতা আসার পরপরই 2020 সালের নভেম্বরে প্রাথমিক চুক্তি সই হয়েছিল।